গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমার ছোট্ট এই সংসারের সমস্ত কাজগুলোকে আমি কীভাবে স্মার্টলিভাবে ম্যানেজ করি, সমস্ত কাজগুলো একা হাতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে আমার সঙ্গে থাকো। তো দেখো, ঘুম থেকে উঠে রান্না করে চলে এসেছি। এসে ভেবেছি কি রান্না করব, তখন মাথায় হঠাৎ করে এলো আলু বয়েল করি, প্রেসার কুকারে সিটি মেরে, তাহলে কি হবে, আলু দিয়ে আলু পরোটা করা হবে। অনেক দিন হলো ছেলেটাকে আলু পরোটা টিফিনে দিই না। তো ভেবেছিলাম এর আগের দিন যে রাত্রেবেলা বয়েল করে রেখে দেবো, কিন্তু সেটা একদম মাথায় ছিল না। তো সকালবেলা হঠাৎ করে মনে পড়লো, তাই সকালবেলা দেখো আলুটা প্রেসার কুকারে সিটি মেরে দুটো আলু দিয়েছি। তো হালকা একটু মশলা, হালকা একটু তেল, জিরে আর একটু ধনের গুঁড়ো, বাস আর কিছুই দিইনি। বাচ্চা ছেলে তো ঝাল খেতে পারবে না, আর ওর তোমাদের দাদা ভাইয়ের জন্য করব। তো প্রথমে ছেলেটার জন্য করতে গিয়ে একটা বেশি হয়ে গেল, তো ওটাতেই তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেল। আর এই দেখো আলু পরোটাটা কত সুন্দর হয়েছে। কি জানো তো, মা হলে সব কিছু শিখে যেতে হয়। জীবনে বিয়ের আগে রুটি বানাতে পারিনি, আর বিয়ের পরে তো রুটি বানানো একটু শিখেছি হাজব্যান্ডের জন্য, যেহেতু তোমাদের দাদাভাই রুটি খেতে ভালোবাসে। কিন্তু ছেলেটার জন্য পরোটা বানাতে শিখেছি, কারণ আমার হাজব্যান্ড পরোটা খেতে অতটা ভালোবাসে না, কিন্তু আমার সোনা ছেলে পরোটা খেতে প্রচুর ভালোবাসে, বাচ্চা ছেলে তো ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছি। তো ও খেয়েছে, আর দুটো রয়ে গেছে, আর একটা নিয়ে স্কুলের টিফিনে দিয়েছি। এবার তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, আর আমার নিজের জন্য তেজপাতা, তারপর দারচিনি, একটু লং ভালো করে জলে ফুটিয়ে এই জলটাই আমি গরম সকালবেলা ব্রেকফাস্টের প্রথম জলটা আমার এটাই হয়, যে ওয়াটারটা ড্রিঙ্ক করি সেটা এটাই হয়। তো যাই হোক, ওই জলটা খেয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই এদিকে অফিসে চলে গেল, ও পরোটা খেয়ে মাছ কিনে দিয়ে, আর ছেলেকে তো স্কুলে ছেড়ে দিয়েছে। আর এইদিকে আমি বিছানাটাকে গুছাতে এসেছি। আর কি বলো তো, বিয়ের আগে থেকে না বিছানার এই ব্ল্যাঙ্কেট উঠাতে আমার ভীষণ কষ্ট লাগতো। তো আমার বিয়ের আগে আমি কোনোদিনও উঠাইনি। ছোটোবেলায় আমার দিদি সব দিন উঠাতো। আমি হচ্ছে বাড়ির মেজো মেয়ে, আমার দিদি হচ্ছে বড়। তো আমি বলতাম আমার হাত ব্যথা করে, পা ব্যথা করে, তো এই বলে বলে ফাঁকি দিয়ে কখনো ব্ল্যাঙ্কেট উঠাতাম না। কিন্তু বিয়ের পরে 12 মাস কাল আমাকে ব্ল্যাঙ্কেট উঠাতে হয়। আমি জীবনে দেখেছি যে কাজটাকে ভয় পাই, কিংবা যে কাজটাকে ফাঁকি দিয়ে চলি, সেই কাজটাই কিন্তু আমাদের ধরতে হয়, করতে হয় সারা জীবন। তো ব্ল্যাঙ্কেটটা সারা জীবন উঠাতে হয়। শীতের দিন তো সবাই ব্ল্যাঙ্কেট করে। আর এইদিকে গরমের দিনও দেখো এসি, ফুল স্পিড ফ্যান, এই দুটো মিলে আর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস তোমাদের দাদা ভাই আর আমার ছেলেটার। ওই কারণে ব্ল্যাঙ্কেট সব দিন থাকে। তো সেই কথা প্রতিদিন বিছানাটা উঠানোর সময় আমার মনে পড়ে যে আমি ব্ল্যাঙ্কেট উঠাতে চাইতাম না শীতের দিনে, আর এখন আমার রোজ ব্ল্যাঙ্কেট উঠাতে হয়। তো যাই হোক, তো কথা বলতে বলতে দেখো ব্ল্যাঙ্কেটটা, বিছানার চাদরগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর পাতলা ব্ল্যাঙ্কেটটা রেখেছি বাবুর জন্য। মাঝে মাঝে কি হয়, ওই ব্ল্যাঙ্কেটটা তিনজনে একসঙ্গে উড়লে না, বাবু আবার হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, খালি হয়ে যায়, ওর উপরে কিছু থাকে না। তো ওই কারণে মাঝে মাঝে রাতেরবেলা ওকে ওইটা দিই। আর ও কর্নারে থাকে, তো ওর ওইদিকে অতটা এসির হাওয়া অতটা আসে না। তো যাই হোক, জানলাটাও একটু খুলে দিলাম, সকালবেলা তো বাইরের একটুখানি আলো বাতাস ঢুকবে। তো এমনিতেও তো ঘরে সেরকমভাবে কিছুই নেই, ঢুকতে চায় না, জানলা মাল্লা তো কিছুই নেই, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বিছানাটাও ঝাড়া হয়ে গেল প্রায়। বিছানাটা গোছানোর পরে তারপরে চিন্তা করব কি রান্না বান্না হবে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তবে বিছানাটা গোছানো হয়ে গেলে বেশ ভালো লাগে, জানো তো। বিছানা গোছানোর পর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আমাদের মেয়েদের আর কি। আমরা তো শুধু রান্না করি, সবাই এইটাই বলে, কিন্তু আমরা যে সারাদিন টুকটুক করে কত কাজ করি। আর একটা হাউস ওয়াইফ যদি চায় 1 মিনিটও বসতে পারে না, সারাদিন কোনো না কোনো কাজ করতেই পারি। আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই, যেখানে হাত দেবো সেখানেই কাজ আছে, কিন্তু হয়তো আমরা সেইভাবে করি না, মাঝে মাঝে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, এই যে ছোটো বালিশটা না, এই বালিশটা হচ্ছে আমি ইউজ করি, আর এই বড়টা বাবু করে। যখন বড়টা ছিল না, তখন বাবু ছোটোটাই নিত। এখন যখন এসে গেছে, এখনও কি করে ওই বড়টাই নেয়। বালিশটা অনেকটা বড় হয়ে গেছে বলো। তো যাই হোক, ও তো বড় হবে আস্তে আস্তে। আর এইদিকে দেখো এটা কমপ্লিট করে এবার আমি রান্না কাজে লেগে পড়লাম। তো অনেক দিন ধরে দেখছি জিরের পাউডারটা নেই। আর তোমরা তো জানো জিরের গুঁড়োটা আমি বাজার থেকে আর কিনি না, নিজেই মিক্সিতে বানিয়ে নিই, হালকা রোদে দিই। কিন্তু বৃষ্টির দিন তো এখন আর রোদে দিচ্ছি না, যদিও আজ বৃষ্টি নেই, তবু আবার ছাদে যাব, আবার যদি বৃষ্টি আসে। ওই কারণে আমি কড়াইটা একটু গরম করে জিরেটাকে হালকা গরম করে রেখে দেবো। তারপর এটাকে পাউডার করে মশলা ইসের মধ্যে রেখে দেবো। তাহলে কী হবে, এই কটা জিরেতে আমার 1 মাস চলে যাবে।
আর বাইরে থেকে কিনে আনলে ওরা কীভাবে করে না করে, ওই কারণে আমি এইভাবেই বানিয়ে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো কিছু ফ্রিজে রেখে দিয়েছি 2 দিনের জন্য, আর কিছু মাছ ফ্রাই করে মাছের ঝোল করব। আর আমার জন্য করব ডিম। তো আমি সকালবেলা ডিমের ব্রেকফাস্ট করব, তো এই জন্য ডিম রেখে দিয়েছি। সকালে দুপুরে সারাদিন ওই কটা ডিম চলবে আমার আজ। আর এইদিকে দেখো ইন্ডাকশনটা না 1-2 বছর ধরে ঘরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম তাহলে ঠিক তারপর কিছুদিন পর তোমার দাদাভাই এবার ঠিক করেও এনে দিয়েছে। এবার আমি ভেবেছি মাঝে মাঝে একটু একটু করে ইন্ডাকশনটা 10-5 মিনিট চালাবো, অন করব, না হলে কী হবে, ওটা নষ্ট হয়ে যাবে, তাই না? আর এইদিকে দেখো জিরেটা রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। তারপর তোমরা তো জানো চায়ের তৃষ্ণা পায় আমার, তো রান্নার মাঝখানে একটু চাও বানিয়ে নিলাম আমি। তো চাটা খাওয়ার পর আবার চলে এলাম রান্নাঘরে। তো যাই হোক, ভাতটা আবার ওখান থেকে তুলে এখানে এনেছি, কারণ ইন্ডাকশন অতক্ষণ আর জ্বালাবো না আমি ইচ্ছে করে। তো ইন্ডাকশনটা জাস্ট চালু রাখার জন্য এটা করছি, কারণ মাঝে মাঝে একটু অসুবিধা হয়, মানে লোকজন থাকলে কেউ এলে তাড়াহুড়ো হলে না ইন্ডাকশনটা থাকলে ভালো হয়। তো ওই জন্য ওটাকে অন রাখার জন্য করছি, কারণ ঘরে থেকে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো ওখানে এইদিকে আমি আলু দিয়ে মাছের ঝোল করব, পাতলা করে ঝোল করব। তোমাদের দাদাভাই মশলা খেতে অতটা খুব পছন্দ করে না, তো 3টে আলু দিয়েছি, মোটা মোটা করে আলুগুলো কেটেছি। ছেলেটা আবার আলু খেতে ভালোবাসে। আর এইদিকে দেখো জিরের পাউডারটা হয়ে গেছে, ওটাও রেখে দেবো। আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো, শুধু জিরের গুঁড়ো দিয়েই রান্না করবো, আর কিছুই দেবো না, অন্য কোনো মশলা কোনো কিছুই দেবো না। সিম্পলভাবে রান্না করলে ও খেতে বেশি ভালোবাসে। বলে কি বেশি মশলা দিলে মাছে মানে সব দিন নাকি ওর ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম তাহলে এইভাবে হালকা পাতলা ঝোল দিয়ে করি। তো কিছু মাছ তো রেখে দিয়েছি। আর এইদিকে দেখো তরকারিটা প্রায় আমার হয়ে আসছে, দেখে মনে হচ্ছে কত পাতলা না, কিন্তু ঝোলটা যখন টেনে যাবে ঠান্ডা হবে না, আলুতে ঝোলটা অনেকটা টেনে নিয়ে যাবে, তখন আর এতটা পাতলা মনে হবে না। আর এই দেখো সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, আর কোনো কিছুই দিইনি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না হচ্ছে। আমি সিম্পলভাবে রান্না করি, তোমরা সকলেই কম বেশি জানো যারা আমার ভিডিও দেখো। আর প্রচুর গরম লাগছে জানো তো, ভ্যাপসা গরম। গতকালে বৃষ্টি ছিল, আজ হঠাৎ করে রোদ উঠেছে আর ভ্যাপসা গরম। ওইদিকে ফ্যান চালিয়ে দিয়েছি তবু। আর এইদিকে দেখো ভাতটা কমপ্লিট, এবার মাছের ঝোলটাও কমপ্লিট হলে গ্যাসটা অফ করে দিয়ে আমি ভেবেছি চান করতে যাব। তারপর আমার ছেলেটার আবার ইদানিংকাল বলতে কি আজ থেকেই আর কি 1টা 10-এ ছুটি হবে, ও আসবে, ওর পাপাও আসবে, তখন ওদেরকে আবার খেতে দেবো। তো ওরা আসার আগে রান্না পুজো সব কিছু কমপ্লিট করে রাখবো। আর এই দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার তোমাদের ঠান্ডা হওয়ার পর দেখাবো। দেখো ঠান্ডা হওয়ার পর ঝোলটা কতটা টেনে গেছে, আর কিন্তু কালারটাও কত সুন্দর এসেছে বলো। হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কোনো কিছু দিইনি। তারপর খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম। তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার ওইসব ভিডিও আর শেয়ার করা হয়নি। তো রান্নাঘরটা দেখো কি সুন্দর পরিষ্কার করে রেখেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, রান্না করার পর রান্নাঘরটা যদি একদম পরিষ্কার থাকে না, এত ভালো লাগে। দুপুরবেলা যখন বেডে যাই রান্নাঘরটা পরিষ্কার রান্নাঘর দেখে এসে, আর আমার কাছে আমার রান্নাঘর একটা মন্দির, যেহেতু মা লক্ষ্মীরই বাস থাকে আমার কাছে তাই মনে হয়। কারণ রান্না করে তো অন্নপূর্ণা মা লক্ষ্মী যদি আশীর্বাদ না থাকে, কোনো খাবার রান্না করেই কিন্তু তৃপ্তি হয় না, তাই না? তো সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো রান্না করার পরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেল, তারপর একটা আম কেটে নিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো খাইনি, তো ছেলেটা বললো আমি খাবো। তো আমটা কেটে নিয়েছি, এই দেখো রেখেছি। এখন বাবু আর আমি দুজনে মিলেই খাবো। আর এইদিকে দেখো কাচের গ্লাস আর কাপগুলো এক সাইডে রেখে দিই, আর এই সাইডে স্টিলের গ্লাসগুলো এক সাইডে রেখে দিই, বাকিগুলো এখানটায় থাকে, হঠাৎ করে কেউ এলে জল দেওয়া যাবে। আর কি বলো তো, কাপের স্ট্যান্ড গ্লাসের স্ট্যান্ড কিনতে চাই, কিন্তু এখানে জায়গায় নেই, কোথায় রাখবো, ওই জন্য আর কেনা হয় না। এই নর্মাল থালাগুলোর উপর এইভাবেই রেখে দিই, কিছু করার নেই। বাইরে থাকতে হলে একটুখানি সকলেরই স্যাক্রিফাইস করতে হয়, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এখন ছেলেকে নিয়ে বিছানায় যাব। ওর আবার এক্সাম আসছে 26 তারিখ থেকে টেস্ট, তো ওকে একটু পড়াতে হবে, আবার বিকেলে টিউশনই আছে। আর তারপর ফিরে আসবো একেবারে সন্ধ্যাবেলা। তো দেখো সন্ধ্যাবেলা চলে এলাম। এদিন যে শপিং মল থেকে ওটসটা এনেছি, সেই ওটসটা ফ্রাই করে আমি তো ডাব্বার মধ্যে রেখে দিই, জারের মধ্যে। তো সেটা রাখা হয়নি, কারণ পুরনো ওটসগুলো ছিল। তো দেখো পুরো 1 কিলো ওটস এইভাবে হালকা অল্প অল্প করে দিয়ে ফ্রাই করতে অনেকটা টাইম লেগেছে। গরমে পুরো আমি ভিজে গেছি এটা ফ্রাই করতে। হালকা ব্রাউন হবে তখন এটা ফ্রাই করে গামলা একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো, তারপর জারের মধ্যে রেখে দেবো। এইভাবে ওটস আমি 1 মাস রাখি। তো 1 মাস আমার চলে যায় 1 কিলো ওটসে। তো দেখো একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে নেব। যদি ঘন ঘন নাড়াচাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা পুড়ে যায়, কারণ ওটস তো পাতলা থাকে না, একটুখানি হিটেই কিন্তু ওটা লালটে লালটে ভাব চলে আসে, তাই না?
তো এইভাবে রান্না করে তারপরে নিজের জন্য একটু ওটস রান্না করব, ওটস আর অ্যাপেল দুধ দিয়ে রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলের সঙ্গে থাকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি প্রথমবার ভিজিট করছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর এই দেখো রাতের বেলা আমার ডায়েটের ওটস রান্নার রেসিপি আরেকবার তোমাদের দেখাচ্ছি। অনেকবার ভিডিওতে দেখিয়েছি, তাও আরেকবার একটু হালকা দেখিয়ে দিলাম। তো দুধটা হালকা আগে থেকে গরম ছিল, তারপরে হালকা গরম হলে আমি পরিমাণ মতো, মানে যার যেমন খিদের চাহিদা থাকবে, তো পরিমাণ মতো ওটস দিলাম দুধের মধ্যে। আর অনেকে বলে মানে ওটস খেতে ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওটসটাকে যদি একটুখানি হালকা ফ্রাই না করা হয় না তাহলে স্লিপ স্লিপ ভাব আসে, ওই জন্য অনেকের খেতে ভালো লাগে না। কিন্তু আমি তো একটু ফ্রাই করে নিই, ওই কোনো ওই তেল তেলিয়া স্লিপ স্লিপ ভাবটা থাকে না। তো দেখো অনেকটা দুধ দিয়ে রান্না করছি আমি। তো তারপরে কিছু সিড দিয়ে দিলাম, ওয়াটারমেলন সিড, ওয়াটারমেলন না, সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড আর ছিল পামকিন সিড। তো এই তিন প্রকার সিড দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সিডগুলো না আমি ওই ওটসটা নামানোর পরেই ইউজ করি, জানো তো, এর মধ্যে দিই। তারপরে একটা অ্যাপেল কেটে রেখেছি টুকরো টুকরো করে, সেই অ্যাপেলও মিশিয়ে দেবো, তাহলে হালকা মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। যেহেতু আমি ওটসের মধ্যে খেজুর, আম বলো, চিনি বলো, গুড় বলো, কোনো কিছুই দিইনি, তো অ্যাপেল দিলে কী হবে, হালকা একটু মিষ্টি থাকবে, ওই জন্য অ্যাপেলটা দিলাম। তো আমার এই দেখো কত সুন্দর টেস্টি ওটসের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যারা ওয়েট কমাতে চাও তারা কিন্তু এইভাবে ওটসের রেসিপি করতে পারো, রাতের বেলা ওজন কমানোর জন্য কিন্তু ভীষণ সাহায্য করবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো, অনেকটা বক করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু জানিও। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের সুস্থতা কামনা করি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট। পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখাবে। বাই, গুড নাইট।